নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকের গল্প আশ্চর্য পুতুল। খুঁজে খুঁজে ঠিক বার করেছে জোসেফ পুতুল তৈরির কারখানাটা। ওর একটা পুতুল চাই, সে যেমনই হোক না কেন পুতুলটাকে পুরুষ হতে হবে, তবে যত কুৎসিত দেখতে হবে ততই ভালো। সাইকেল নিয়ে সোজা কারখানায় চলে যায় জোসেফ। গেটের দারোয়ানকে কিছু টাকা দিয়ে বলে, আমি পুতুল কিনব, একবার ভেতরে যেতে পারি? দারোয়ান জিজ্ঞাসা করলো, আপনার কি পুতুলের ব্যবসা আছে নাকি? তবেই যেতে পারেন, নয়তো গিয়ে কোনো লাভ নেই। জোসেফ কথাটা ঠিক বুঝতে পারল না, বলল, কেন বলুন তো? দারোয়ান বলল, এখানে লটে মাল বিক্রি হয়, আপনি একটা পুতুল কিনতে হলে দোকানে যান, এখানে পাওয়া যাবে না। কিন্তু আপনি আমায় কেন টাকা দিচ্ছেন সেটাই বুঝতে পারছি না। জোসেফ একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে পুতুল কেনাটা আমার ছুতো, বুঝলেন? আমার বহুদিনের শখ কেমন করে পুতুল বানানো হয় সেটা দেখব। দারোয়ান হেসে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বিরাট কোরগেটের শেডের ভেতরে এক ভদ্রলোক বড় বড় বাক্সের মধ্যে পুতুল সাজিয়ে সাজিয়ে রাখছিলেন, আর যেসব পুতুলগুলো ডিফেক্টিভ সেগুলো ছুঁড়ে ছুঁড়ে এক কোণে ফেলছিলেন। দারোয়ান গিয়ে বললেন, তপন বাবু, ইনি আপনাকে কিছু বলতে চান। তারপর জোসেফের দিকে তাকিয়ে বলল, আপনি যা বলার ওনাকে বলুন, আমি যাই। দারোয়ান চলে যেতে তপনবাবু জোসেফের দিকে তাকিয়ে বললেন, বাক্স চাই বলুন। জোসেফ বিনীতভাবে বলল, আচ্ছা, এই যে পুতুলগুলো যে আপনি সরিয়ে রাখছেন, আমি এর থেকে একটা বেছে নিতে পারি? তপনবাবুর হাতে কাজ বন্ধ হয়ে গেল। উঠে দাঁড়িয়ে জোসেফকে এক দৃষ্টে দেখতে লাগলেন। লোকটা কি পাগল? কী বলছে? মুখে বললেন, আপনি কি চান বলুন তো? একটা পুতুল জোসেফের খুব মন মতো হয়েছিল, সেটাকে দেখিয়ে বলল, ও ওই 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 ও- ওই পুতুলটা আমি নিতে পারি? তারপর পুতুলটা হাতে নিয়ে বলল, এই যে এটা এটা এটা। পুতুলটা ঠিকমতো যে তৈরি হয়নি সেটা বোঝা যাচ্ছে। কপালের মধ্যে একটা লম্বা ভাঁজ, বোঝা যায় প্লাস্টিকটা ওখানে ভাঁজ খেয়ে গেছে। একটা চোখ ছোট, একটা বন্ধ, হাত পাগুলো যেন ন্যাল করছে। একটা শার্ট আর একটা হাফ প্যান্ট পরানো, আর চুলটাও ঠিক মতো সেট করা হয়নি। সব মিলিয়ে পুতুলটাকে দেখলে ভয় করবে। জোসেফ বলল, দয়া করে যদি এই পুতুলটা আমাকে দেন বড় উপকার হয়। কত দাম লাগবে বলুন তো, আমি দেব। তপনবাবু ভাবছেন, এমন মানুষ তিনি তার সারা জীবনে দেখেননি। বললেন, এটাকে নিয়ে আপনি কি করবেন? ভয় দেখাবো, বলল জোসেফ। ভয় দেখাবেন? কাকে? অবাক হয়ে তপনবাবু প্রশ্ন করেন, আরে ভাই, আমার ছেলেটা খুব দুষ্টু, বুঝলেন তো, পড়াশোনা করে না, ওকে ভয় দেখিয়ে শায়েস্তা করবে। তপনবাবু হেসে বললেন, দেখবেন আবার ভয় দেখি ভালো করতে গিয়ে ক্ষতি করে ফেলবেন না আবার। জোসেফ বলল, তাহলে কত দিতে হবে? তপনবাবু বললেন, ওগুলো তো আবার গুলিয়ে ফেলা হবে, ফেলে দেওয়া পুতুল, ও কিছু দিতে হবে না, নিয়ে যান। না, জোসেফ এটা করবে না, কারণ ও জানে পুতুলটা যদি সম্পূর্ণ ওর নিজস্ব না হয় তাহলে ওর উদ্দেশ্য সিদ্ধি হবে না। তাই বলল, না ভাই, কিছু তোমাকে নিতেই হবে, নয়তো আমি এটা নিতে পারবো না। তপনবাবু আবার হাসলেন। লোকটা সত্যি অদ্ভুত, এই পুতুলের জন্য আবার টাকা দিতে চায়। মুখে বললেন, "আম, ঠিক আছে, ওই 10 টাকা দিয়ে দেবেন। জোসেফ 50 টাকা দিয়ে বলল, প্লিজ, এই টাকাটা রাখুন, অন্তত আমার মনের শান্তির জন্য। জোসেফ বাঙালি খ্রিশ্চান, মাইকেল নগরে থাকে। বাড়িটা একটু দূরে, একটা নির্জন জায়গায়, চারিদিকে গাছপালা, মধ্যিখানে একটা পুকুর। তারই পশ্চিম পাড়ে ছোট্ট একটা একতলা বাড়ি তুলে সে থাকে। জোসেফ মানুষ হয়েছে এক অনাথ আশ্রমে। ওর মা বাবা কে ও জানে না। ফাদার ওকে কুড়িয়ে পেয়েছিলেন রাস্তার ধারে।
তিনি জোসেফের নামকরণ করেছিলেন। জোসেফের যখন বছর 15 বয়স, তখন একজন ওকে দত্তক নিতে চাইলেন। ফাদার খুশি মনেই ওকে তাদের হাতে তুলে দেন। ভেবেছিলেন, যাক, ছেলেটার একটা হিল্লে হলো, তার একটা পরিচয়ও হলো। জোসেফও প্রথমটা ভেবেছিল তার ভাগ্য ভালো বলেই অতগুলো ছেলের মধ্যে তাকেই দত্তক নিল। কিন্তু যারা দত্তক নিয়েছিলেন তাদের সঙ্গে 2-1 দিন কাটাবার পর জোসেফ বুঝতে পারল সে একটা নিরাপদ আশ্রয় হারিয়ে এসে পড়েছে নরকে, এক ঘৃণ্য পরিবেশে। অনেকবার তার মনে হয়েছিল পালিয়ে যায়, কিন্তু পারেনি, কারণ তার যাবার কোনো জায়গা ছিল না। দ্বিতীয়ত, তার চারিদিকে ছিল কড়া পাহারা। যিনি দত্তক নিতে এগিয়ে এসেছিলেন তার নাম অ্যান্ড্রু, তিনিও বাঙালি খ্রিশ্চান, আর 3 জন সঙ্গী ছিল। এরা সকলে ব্ল্যাক ম্যাজিক করত। এই ব্ল্যাক ম্যাজিক হলো এক ধরনের তন্ত্র সাধনা। অবশ্য হিন্দুদের মতো নয়, বলা হয় এটি হলো ওই হাইতির একটা বিশেষ জাদুবিদ্যা, যা বিদ্যার সাহায্যে যে কোনো কাউকে হত্যা করা যায় নিজের ইচ্ছে মতো, অথবা পুরোপুরি নিজের বশে নিয়ে আসা যায়। ওদের কাজকর্মগুলো ভালো করে শিখে নিতে লাগলো। মনে মনে ঠিক করলো কাজকর্ম শিখে ও আর এক মুহূর্ত থাকবে না এখানে। যেমন ভেবেছিল তেমনই করলো। একদিন পালালো, ভবঘুরের মতো রাস্তায় বসে ম্যাজিক করত। কিন্তু এসব করেই কিছুদিনের মধ্যে জোসেফ অনেক টাকার মালিক হয়ে গেল। তখন সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করলো মাইকেল নগরে। বাড়ির তৈরি কাজ শেষ করে বাইরে একটা হোর্ডিং লাগিয়ে দিল। তাতে লেখা রইল, ধর্মের জয়, কেউ যদি কারো করে ক্ষতি, মনে রেখো তার হবে নরকেই গতি। অনেকেই জিজ্ঞাসা করে, এ ব্যাপারটা কি? জোসেফ তাদের বলে, আপনারা কি চান? শত্রু ধ্বংস, না যারা আপনার ক্ষতি করছে তাদের কাছে থেকে ক্ষতিপূরণ? বেশিরভাগ মানুষ চায় ক্ষতিপূরণ, ওসব খুন খারাপের মধ্যে নয়। কিন্তু একদিন এক ভদ্রলোক এসে হাজির হলেন। ভদ্রলোক কাঠখোট্টা মানুষ, সোজাসুজি কথা বলতে ভালোবাসেন। বললেন, আমি আমার শত্রুকে তিলে তিলে মারতে চাই। ও আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু আপনি পারবেন তো? না পারেন তো বলুন, আমি অন্য ব্যবস্থা করব। আমার বাবা পরিষ্কার কথা। জোসেফ এসব লোকেদের পছন্দ করে। বলল, আমিও পরিষ্কার কথা বলতে ও শুনতে ভালোবাসি। তা আমি না করলে আপনি কি করবেন? খুনিদের দিয়ে খুন করাবেন? পুলিশ প্রশাসন কি ঘাসে মুখ দিয়ে চলে? হ্যাঁ, ধরতে পারলে তো আপনাকেই মরতে হবে। ভদ্রলোক একটু কুঁকড়ে গেলেন, গলার স্বর নামিয়ে বললেন, জানি, আর সেজন্যই তো আপনার কাছে আসা। জোসেফ বলল, হয়ে যাবে, কিন্তু তার বদলে আমি কি পাবো? ভদ্রলোক অতি উৎসাহিত হয়ে বললেন, গাড়ি, বাড়ি, যা চাইবেন, যা চাইবেন। জোসেফ হাসল, বলল, কাজ করবার আগে সকলের এমন কথাই বলে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে আর চিনতেও পারে না। ভদ্রলোক বলে, না 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 না, আমরা এমন নই। এখনই আপনাকে 50,000 টাকা দিচ্ছি, তারপরে কাজ শেষ হলে ভদ্রলোকের কথা থামিয়ে জোসেফ দৃঢ় স্বরে বলল, না 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 না, প্রথমেই 10 লাখ টাকা চাই। ভদ্রলোক একটু ভেবে নিয়ে বললেন, আর যদি কাজটা না করতে পারেন? জোসেফ টেবিল চাপড়ে উঠে দাঁড়িয়ে বললেন, জোসেফ কোনোদিন কোনো কাজ ফেল করেনি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি তাহলে যেতে পারেন। জোসেফের গলায় এমন কিছু ছিল যে ভদ্রলোক মনে হলো একটা রিস্ক নিয়ে দেখা যাক। মুখে বললেন, আমি রাজি। জোসেফ চেয়ারে বসে নরম স্বরে বলল, তবে শুনুন, আপনাকে কি করতে হবে? ভদ্রলোকের নাম রোহিত সরকার। নিউ আলিপুরে বিশাল বাড়ি, 3টে গাড়ি, বহু জমিজমা ছাড়াও রয়েছে মশলার ব্যবসা। বাড়িতে 2 ভাই থাকে তাদের সন্তান পরিবার নিয়ে। হঠাৎ রোহিত খবর পেলেন বিদেশে যাবার পথে রাস্তায় তাদের কয়েক লক্ষ টাকার মশলা নষ্ট হয়েছে। ব্যাপারটা কি দেখার জন্য রোহিতকেও বিদেশে যেতে হলো। যাবার আগে ভাই মোহিতকে বারবার বলে গেলেন, রোহিত, তোর হাতে আমার ছেলে মেয়ে, বইয়ের দায়িত্ব দিয়ে গেলাম, ওদের দেখিস। কেন জানি না
ইদানিং মোহিতের হাবভাব কেমন ভালো ঠেকছে না রোহিতের কাছে। তবু বিশ্বাস করে তিনি মোহিতের কাছেই সব ছেড়ে দিয়ে চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই ফোন এলো মোহিতের। তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে এসো, এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? এক মুহূর্ত দেরি না করে ছুটে আসেন রোহিত। বাড়িতে পা দিতে না দিতেই মরা কান্না জুড়ে দেয় মোহিত আর তার স্ত্রী। রোহিত সেই মর্মান্তিক সংবাদটা শুনলেন। তার ছেলে সুমিত স্কুলের ছেলেদের সঙ্গে পিকনিকে গিয়েছিল। সেখানে সবার সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নেমেছিল। তারপর আর ওঠেনি। আর সেই খবরটা শোনার পর সুমিতের মা মৌসুমী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পাথরের মতো হয়ে গেলেন রোহিত। একটা ব্যাপারেই তার খুব সন্দেহ হলো। সুমিত খুব ভালো সাঁতার জানত, সে কি করে নদীতে ডুবতে পারে? পরের দিন রোহিত স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলেন। তার সন্দেহটা আরও তীব্র হলো। বন্ধুদের কাছে জানতে পারলেন কোথা থেকে একটা লোক এসে সুমিতকে বললেন, তুমি নদীতে সাঁতার কেটেছ কখনো? সুমিত জানিয়েছিল, না কাটিনি, তবে দরকার হলে সে নদীর এপার ওপারও করতে পারবে। লোকটার সঙ্গে বাজি ফেলে বন্ধুদের কথা অগ্রাহ্য করে সুমিত জলে ঝাঁপ দেয়। লোকটা ওকে মাঝগঙ্গা পর্যন্ত নিয়ে যায়। তারপরে আর উঠে আসেনি। লোকটাকেও আর দেখা যায়নি। রোহিত ভাবতে লাগলেন, তবে কি এটা কারো ষড়যন্ত্র, না সত্যি সুমিত ডুবে গেছে? সারা রাত ছটফট করে মাঝরাতে রোহিত উঠলেন জল খেতে, কিন্তু গ্লাসে জল দেয়নি দেখেই নিজেই জল আনতে রান্নাঘরের দিকে এগোলেন রোহিত। একটা ঘুমের ওষুধ খেতে হবে। তার জীবনটা যে এমন করে আচমকা শূন্য হয়ে যাবে তা ভাবতেও পারেননি। মোহিতের ঘরের পাশ দিয়ে যাবার সময় দেখলেন মোহিত কার সঙ্গে চুপি চুপি ফোনে কথা বলছে। এত রাত্রে কার ফোন? আর এত চুপি চুপি বা কেন? যে ভাইকে তিনি এত বিশ্বাস করতেন, আজ সেই বিশ্বাসে কোথায় যেন চিড় ধরেছে। তাই দরজার পাশে দাঁড়িয়ে গেলেন। না, তাকে জানতেই হবে কি ব্যাপার। নিস্তব্ধ রাত, পরিষ্কার শোনা যাচ্ছে মোহিত কি বলছে। শুনলেন মোহিত বলছে, এটাই তোদের শেষ কাজ, ঠিক আছে? হুঁশিয়ার থাকবে। অফিসে যাওয়ার পথে একেবারে চিড়ে চ্যাপটা করে দেবে। সামনে ট্রাক, পেছনে লরি, বাস, হ্যাঁ? তারপর সব সম্পত্তি আমার, বুঝেছিস? কি করবে এবার মোহিত? তাকে খুন করবে? দরজার পাশ থেকে সরে আসতে গিয়ে পায়ে কি যেন ঠেকলো। একটা পকেট টেলিফোন বুক, নিশ্চয়ই মোহিতের। ওটা তুলে নিয়ে নিঃশব্দে ঘরে চলে এলেন। ঘরে এসে নিজের অ্যাটাচের মধ্যে ওটা ঢুকিয়ে রাখলেন। বলা যায় না কখন কি কাজে লেগে যায়। না, ঘুমের ওষুধ খাওয়া যাবে না, তাকে সবসময় সজাগ থাকতে হবে। বুঝতে পারলেন তার স্ত্রী পুত্রের পর এবার তিনি মোহিতের শেষ নিশানা। খুব স্বাভাবিকভাবে অফিসের গাড়িতে উঠলেন রোহিত পরের দিন সকালে। হাইওয়েতে ওঠার আগেই তিনি সিগন্যাল পয়েন্টে গাড়ি থেকে নেমে পড়লেন। বললেন, তুমি গাড়ি নিয়ে অফিসে যাও, আমি একটা কাজ সেরে আসছি। গাড়িটা চলে যাবার পর একটা ট্যাক্সি নিলেন রোহিত। হাইওয়ে দিয়ে খানিকটা যাওয়ার পরই দেখলেন বিরাট ভিড়। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা জানাই ছিল রোহিতের। তবু একজন পথচারীকে ডেকে জিজ্ঞেস করে জানলেন সামনে একটা ফোর্ড গাড়ি ট্রাক আর লরির মধ্যে পড়ে একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেছে। ভেতরের লোক ছিল না? জিজ্ঞেস করলেন রোহিত। ঠিক বোঝা যাচ্ছে না, তবে ওই ড্রাইভারের বুকে স্টিয়ারিং ঢুকে গিয়ে সাংঘাতিক জখম হয়েছে, হয়তো বা মারাই গেছে। বলতে বলতে লোকটা চলে যায়। না, রোহিতের আর কোনো সন্দেহ নেই। এতদিন যা কিছু ঘটেছে তার মূলে আছে তার ভাই মোহিত। এবার চোখ এড়িয়ে রোহিত অন্য একটা ট্যাক্সি নিয়ে সোজা অফিসে হাজির হলেন। হ্যাঁ, অফিসে মোহিত সুসংবাদের অপেক্ষায় ছিলেন। দাদাকে দেখে ভীষণভাবে চমকে উঠলেন। বললেন, দাদা, তুমি ঠিক আছো তো? রোহিত ভালো মানুষের মতো মুখ করে বললেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন বলতো?
দুবার ঢোক গেলে মোহিত বললেন, মানে এইমাত্র শুনলাম তোমার গাড়িটা নাকি একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। আমি তো তাই তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, কতটা ভাবছিলে সেটা বোঝাই যাচ্ছে। অফিসে বসে বসে দাদার মৃত্যুর সংবাদের অপেক্ষা করছিলে। মোহিত আরও কি বলতে যেতেই রোহিত তাকে থামিয়ে দিয়ে বললেন, গাড়ি আর ড্রাইভারের ব্যবস্থা করো, যাও। মোহিত চলে যাবার পর রোহিতের হঠাৎ মনে পড়ল তার প্রিয় বন্ধু বিকাশের কথা। বিকাশ মধ্যম গ্রামে থাকে, কলকাতায় আসা যাওয়া করে। রোহিত ফোনে পেয়ে গেলেন বিকাশকে। বললেন, আমি মোহিতকে শাস্তি দিতে চাই, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। আর প্রমাণ ছাড়া আমার স্ত্রী পুত্রের হত্যাকারীকে শাস্তি দেব কি করে? বিকাশ বললেন, আমার কাছে চলে আয়, আমি তোকে একটা অসাধারণ লোকের সন্ধান দিতে পারি, বুঝলি? তিনি ইচ্ছে করলে সব করতে পারবেন। কোথায় থাকেন? জিজ্ঞেস করলেন রোহিত। ওই তো, ওই আমার বাড়ি থেকে সামান্য দূরে। তুই সময় নষ্ট না করে চলে আয়। ঠিক আছে, যাচ্ছি, বললেন রোহিত। মধ্যমগ্রাম পৌঁছতে সন্ধে হয়ে গেল। বিকাশ বললেন, অন্ধকারে ওর কাছে যাওয়াটা ঠিক হবে না। তুই বরং আজ রাতটা আমার কাছে থাক, কাল সকালে আমি তোকে বাড়িটা দেখিয়ে দেবো। রোহিত কিন্তু কোনো কথা শুনলেন না। বললেন, আজ আমি নিজের চোখে একবার ওকে দেখতে চাই। তুই বল, ওর বাড়িটা কোনটা? বাধ্য হয়ে বিকাশ রোহিতকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিলেন। তারপর বললেন, আমার মনে হয় ওই রাত্রে ওর কাছে যাওয়াটা উচিত হবে না রে। কৌতূহলটা আরও বেড়ে গেল রোহিতের। বিকাশ কেন বারণ করছে তাকে জানতেই হবে। সন্ধে পেরিয়ে রাত নেমে এসেছে। রোহিত বিকাশের নির্দেশ মতো একটা একতলা বাড়ির সামনে এসে হাজির হলেন। ঘরের মধ্যে আলো জ্বলছিল, তবে ইলেকট্রিক নয়, মোমবাতির আলো। জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন একটা লোক মেঝের ওপর আসন পেতে বসে আছেন। চারিদিকে মোমবাতি জ্বলছে। লোকটার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, মুখে দাড়ি গোঁফ, কিন্তু সাজ পোশাক দেখে মনে হয় কাপালিক বা তন্ত্র সাধক নয়, খুব সাধারণ মানুষ। রোহিত দেখলেন সামনে একটা চৌকির ওপর একটা মরা সাপ পড়ে আছে, আর লোকটি নানান রকম মন্ত্র বলছে আর কোমণ্ডলু থেকে জল ছিটোচ্ছে। থেকে থেকে চিৎকার করছে, জাগ, জেগে ওঠ, ওঠ জেগে। মরা সাপকে বেঁচে উঠতে বলছে। এটা কি সম্ভব? ওখান থেকে এক পাও নড়তে পারলেন না তিনি। তাকে দেখতেই হবে লোকটার সত্যি কোনো ক্ষমতা আছে কি না। অনেকক্ষণ পর সাপটা যেন একটু নড়ে উঠল। প্রথমটা রোহিত ভাবলেন তার চোখের ভুল, কিন্তু সাপটা যখন ফনা তুলে উঠল তখন লোকটার অলৌকিক ক্ষমতা নিয়ে তার কোনো সন্দেহ রইল না তার। বিকাশ ঠিকই বলেছে, এই উপযুক্ত লোক। প্রমাণ ছাড়া যখন মোহিতকে ধরা যাবে না, তখন অলৌকিক ক্ষমতা নিশ্চয়ই কাজ হবে। এই ঠিক ওষুধ। কথায় বলে না, যেমন কুকুর তেমন মুগুর। পরদিন বিকেলে রোহিত জোসেফের সঙ্গে দেখা করতে এলেন। রোহিত দরজায় কড়া নাড়তেই জোসেফ জিজ্ঞেস করে, কে? কাকে চাই? ভেতরে আসবো? আমি জোসেফের সঙ্গে দেখা করতে চাই, বিকাশ চক্রবর্তী আমাকে পাঠিয়েছেন। জোসেফ রোহিতকে এনে ঘরে বসালো। বলল, আপনার সব কথা আমাকে খুলে বলুন, কোনো কিছু লুকোবেন না। না, লুকোলেন না রোহিত, সব কিছু খুলে বললেন। জোসেফ রোহিতের চোখে চোখ রেখে বলল, আপনাকে আর একবার, মানে এই দিন দুয়েকের পরে একবার আসতে হবে। আপনার ফোন নম্বর দিয়ে যান। আর শুনুন, আসবার সময় যদি মনে করেন টাকাটা পুরোই নিয়ে আসবেন। এখন যান। পরদিন জোসেফ পুতুলটা কিনে আনলো। তার আসনের সামনে যেখানে মরা সাপ রেখেছিল সেখানে পুতুলটাকে শুইয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে আসনে বসল। চতুর্দিকে মোমবাতির আলোর লালচে আভা পরিবেশটাকে রীতিমতো ভয়াবহ করে তুলল। সারা রাত ধরে চলল মন্ত্রপাঠ আর জল ছিটানো,
কিন্তু পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হলো না। ভোরের আলো ফুটে উঠল। অস্থির হয়ে আসন ছাড়ল জোসেফ। কিন্তু এটা কি করে হয়? সাধারণত এসব কাজে সে ব্যর্থ হয় না। তবে তার কি কোনো ভুল হচ্ছে? হ্যাঁ, হচ্ছেই তো। মনে পড়ল জোসেফের। মারাত্মক ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রোহিতকে ফোন করলো জোসেফ। আপনাকে আরেকবার আসতে হবে, তবে খালি হাতে নয়। না না, খালি হাতে যাবো কেন? পয়সা কড়ি নিয়ে যাব। কাজটা হয়ে গেছে না? রোহিতের কথায় দারুণ বিরক্ত হয় জোসেফ। ধমক দিয়ে বলল, টাকা পয়সা নয়, যা বলছি মন দিয়ে শুন। মোহিতের ব্যবহার করা কোনো জিনিস চাই, জামা কাপড়, কিছু না হোক মাথার চুল, যা হোক নিয়ে দেখা করুন আমার সাথে। রোহিত বিভ্রান্তের মতো বলেন, এসব এসব আমি কি করে পাবো? জোগাড় করা শক্ত হবে, ঘরে ওর স্ত্রী থাকে। জোসেফ গম্ভীর হয়ে বলল, তাহলে তো আমার কিছু করার নেই। ফোনটা রেখে দিল জোসেফ। মাথা খারাপ হয়ে যাচ্ছে রোহিতের। এসব তিনি কি করে জোগাড় করবেন? টাকাটা তো অ্যাটাচিতে রেখেই দিয়েছেন, যাতে যখনই দরকার হবে একেবারে টাকা দিয়ে হাজির হবেন। অ্যাটাচের কথা মনে হতেই তার মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি গিয়ে অ্যাটাচি খুলে পাগলের মতো কিছু খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে 4টে খোপের মধ্যে একটার ভেতর পেয়ে গেলেন মোহিতের পার্সোনাল টেলিফোন ডাইরেক্টরি, যেটা সেদিন রাতে তিনি খুঁজে পেয়েছিলেন। কিন্তু এতে কি হবে? একটা ফোন করলেন রোহিত জোসেফকে। বললেন, "আম, মোহিত সবসময় নিজের পকেটে একটা টেলিফোন ডাইরেক্টরি রাখতো, সেটা পেয়েছি। জামা কাপড়ের ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাবে। কেউ যদি কোনোভাবে আন্দাজ করে তো।" জোসেফ উত্তর দেয়, বেশ বেশ বেশ, ওটা যত তাড়াতাড়ি সম্ভব পারলে আজই বিকেলের মধ্যে দিয়ে যান। তাই করলেন রোহিত। কয়েক ঘন্টার মধ্যে ডাইরেক্টরি জোসেফের হাতে পৌঁছে গেল। রাতের অন্ধকার নামতেই চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিল জোসেফ। তারপর সেদিনের সেই কেনা বীভৎস পুতুলটাকে ওর আসনের সামনে রাখা জলচৌকিতে শুইয়ে দিল। পুতুলটার গায়ে একটা চেক কাটা ছিটের শার্ট আর ছিটের প্যান্ট পরানো ছিল। জোসেফ টেলিফোন ডাইরেক্টরিটা নিয়ে পুতুলের পেটের কাছে প্যান্টের বন্ধনীর মধ্যে আটকে দিল। জোসেফ আসনে বসে ক্রমাগত মন্ত্র পাঠ করতে লাগলো সর্বশক্তি দিয়ে। মাঝে মাঝে কোমণ্ডলু থেকে মন্ত্রপুত জল ছেটাতে লাগলো। সারা রাত সাধনা করার পর ভোর রাতে জোসেফ দেখল পুতুলে চোখের পাতাটা একবার খুলল, তারপর বন্ধ হলো। উৎসাহিত হয়ে উঠল জোসেফ, কিন্তু মন্ত্রপাঠ বন্ধ করলো না। রাত কেটে ভোর হয়ে আসছে। পুতুলটা হঠাৎ উঠে বসলো, তারপর দাঁড়িয়ে পড়ল। একটা পৈশাচিক হাসিতে ঘর যেন ফেটে পড়ল। জোসেফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুতুলটার দিকে। পুতুলটার মুখে শয়তানের হাসি। বলল, কি চাও? জোসেফ বলল, আমি মন্ত্রের দ্বারা মোহিতের আত্মা আমার মধ্যে প্রতিষ্ঠা করেছে। এখন বলো তুমি কে? আমি মোহিত, বলল পুতুলটা। তুমি রোহিতের স্ত্রী পুত্রকে হত্যা করেছ? জিজ্ঞেস করলো জোসেফ। মোহিতের আত্মা উত্তর দিল, ছেলেটাকে আমি লোক দিয়ে কিডন্যাপ করেছি যখন ও গঙ্গায় নেমেছিল। তবে ওর স্ত্রীকে আমি মারিনি। সে নিজেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল। এখন রোহিতকেও মারার চেষ্টা করছি। একবার পারিনি, পরের বার ঠিক পারবো। তারপর সম্পত্তি সব আমার। ছেলেটাকে বাঁচিয়ে রেখেছি রোহিতকে ব্ল্যাকমেল করবো বলে, সব সম্পত্তি লিখে নেব বলে। যদি না পারি তাহলে সত্যি সত্যি মেরে ফেলবো ছেলে বাপ দুজনকেই। খবরদার, তুমি রোহিত আর ওর ছেলের কোনো ক্ষতি করবে না। নিশ্চয়ই করব, কেউ আমাকে রুখতে পারবে না। আমি পালন করছি। যদি কথা না শোনো তাহলে তোমার কি করব তুমি ভাবতেও পারবে না। আবার পৈশাচিক হাসিতে ঘর ভরে গেল। পুতুলটা বলল, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না।
জোসেফের মুখটা লাল হয়ে গেল, চোখ দুটো রাগে লাল হয়ে গেল। চাপা স্বরে বলল, দেখ আমি তোর কি দশা করে। প্রচন্ড আক্রোশে হিংস্র বাঘের মতো পুতুলটা জোসেফকে আক্রমণ করতে উদ্যত হলো, আর সঙ্গে সঙ্গে জোসেফ চিৎকার করে মন্ত্রপুত জল ছিটিয়ে দিল ওর গায়ে। সঙ্গে সঙ্গে পুতুলটা ঝিমিয়ে পড়লো, আর চোখের নিমেষে জোসেফ তার ডান হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। হাতটা কান থেকে খুলে যেতে লাগলো। যন্ত্রণায় চিৎকার করে উঠল পুতুলটা। ঘরের মধ্যে মোহিত হঠাৎ ঝিমিয়ে পড়েছিল। হঠাৎ প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠল। দেখা গেল ওর ডান হাতটা ঝুলছে। জোসেফ বলল, এর পরও তোর দুটো পাও খুলে নেব, তুই পড়ে থাকবি ওই জড় পদার্থের মতো। রাজি? পুতুলটা চিৎকার করে কেঁদে উঠল, আমায় কি করতে হবে বলো, আমাকে মেরো না। ছেলেটাকে কোথায় রেখেছিস? বেহালার বাগান বাড়ির একটা ঘরে বন্দি করে রেখেছি। ভেবেছিলাম এইবার ওকে সত্যি সত্যি করে শেষ করে দেব। তুই একটা খুনি! প্রচন্ড রেগে বলল জোসেফ। আমি কাউকে খুন করিনি, মোহিত বলল। করেছিস। রোহিতের স্ত্রীকে মিথ্যে কথা বলে তুই ওকে মেরে ফেলেছিস। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। শোন, কালই রোহিতের ছেলেকে রোহিতের কাছে ফিরিয়ে দে, নয়তো। পুতুলটা ভয়ে কুকড়ে গেল, বলল, তুমি তুমি আমাকে মেরো না, আমি আমি কথা দিচ্ছি দাদার ছেলেকে ফিরিয়ে দেব। আর যদি না দিস তবে মনে রাখিস তোর হাত পা সব খুলে নেব, শুধু প্রাণটা ধক করবে। তোর তখন বাঁচা মরা সমান হয়ে যাবে। পুতুলটা বলল, দাদা সব শোনার পর আমাকে মেরে ফেলবে। জোসেফ বলল, না, তুই যেমন আছিস তেমন থাকবি, তবে মনে রাখিস কোনো বদমাইশি করলে তোর প্রাণ ভমরা রইল আমার হাতে। পরদিন রোহিত এসে বললেন, কিভাবে কি জানি না মোহিতদের হাত কাঁধ থেকে খুলে গেছে, ও যন্ত্রণায় চিৎকার করছে। জোসেফ বলল, হ্যাঁ আমি জানি। আপনাকে একটা সুখবর দিচ্ছি, আপনার ছেলে বেঁচে আছে, সুস্থ আছে। তবে দুর্ভাগ্যের বিষয়, আপনার স্ত্রী আর কোনো দিনই ফিরে আসবে না। আমার ছেলে বেঁচে আছে? আনন্দে কেঁদে ফেললেন রোহিত। সে সে কোথায় আছে বলুন না। জোসেফ বলল, বেহালায় আপনাদের কোনো বাগান বাড়ি আছে? হ্যাঁ আছে তো, তবে কি? রোহিতের কথায় ঘাড় নেড়ে জোসেফ বলল, ও বাড়ির চিলে কোঠার ঘরে আপনার ছেলে মোহিতের লোকের হাতে বন্দী হয়ে আছে। রাগে ফুঁসে উঠলেন রোহিত। আমি ওকে খুন করব না, বলল জোসেফ, আপনাকে কথা দিতে হবে ওকে আপনি ক্ষমা করবেন। ও যেমন আছে থাক, তবে শয়তানকে কোনো বিশ্বাস নেই। যদি ভবিষ্যতে কোনো গণ্ডগোল করে আপনি সঙ্গে সঙ্গে আমায় জানাবেন। ওর প্রাণ ভোমরা রইল আমার হাতে। আরেকটা কথা আপনার জানা দরকার, আমি যেটা করি তাকে বলে ব্ল্যাক ম্যাজিক। এর দ্বারা লোকের বহু ক্ষতি করা যায়, কিন্তু আমি কখনো একে খারাপ কাজে ব্যবহার করি না। আমি ফাদারের কাছে মানুষ হয়েছি। দুষ্টের দমন আর অসহায় মানুষদের বিপদ থেকে মুক্ত করার কাজেই আমি আমার এই জাদুবিদ্যা ব্যবহার করি। শয়তানদের শাস্তি দিয়ে নিরপরাধ লোকগুলোর মুখে আমি হাসি ফোটাবার চেষ্টা করি। রোহিত মুগ্ধ হয়ে জোসেফের কথা শুনছিলেন। বললেন, আমার একটা আবদার আছে, আপনি না করতে পারবেন না। জোসেফ বলল, বলুন, আপনি কি চান? রোহিত বললেন, আমার ইচ্ছে আপনার মতো গুণী মানুষের জন্য একটা ছোট বাড়ি এখানে তৈরি করে দিই। সেই বাড়ির নাম হোক আদর্শ জাদু। জোসেফ হেসে বলল,
বেশ, তাই হোক। এতক্ষণ আপনারা শুনলেন গল্প আশ্চর্য পুতুল। এই রকম আরও অনেক ভালো ভালো গল্প শোনার জন্য আপনারা আমাদের চ্যানেল দ্য বং আলটিমেট হরর স্টোরি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার।